নমস্কার, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে কেবল একটি রাজ্য নয়, বরং এটি একটি চিরন্তন রাজনৈতিক মহা গবেষণাগার। 1947 সালের দেশভাগের রক্তক্ষরণ থেকে শুরু করে আজকের ডিজিটাল রাজনীতির মেরুকরণ, এই ভূখণ্ড বারবার দেখেছে ক্ষমতার উত্থান, পতনের হাহাকার আর রাজনৈতিক লড়াই। আমরা অনেকেই বর্তমান রাজনীতি নিয়ে চর্চা করি, কিন্তু ইতিহাসে সেই ধুলোমাখা পাতাগুলো কি উল্টে দেখেছি? কেন বাংলার রাজনীতি ভারতের অন্যান্য সব রাজ্যের চেয়ে আলাদা? কেন এখানকার মানুষ আজও ভাতের লড়াই আর ভাতের অধিকারকে এক করে দেখে? আমাদের এই সিরিজ পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য 12টি পর্বের এই দীর্ঘযাত্রায় আমরা ফিরে যাব সেই 1947 সালে, আর সেখান থেকে ধাপে ধাপে উঠে আসবো 2026-এর দোরগোড়ায়। এটি কেবল সাল তারিখের ইতিহাস নয়, এটি বাংলার সমাজ, অর্থনীতি আর সাধারণ মানুষের অদম্য জেদের কাহিনী। আজকে পর্বে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজনীতির মহাকাব্য পর্ব 10, পরিচয়, রাজনীতি, কেন্দ্র রাজ্য সংঘাত এবং নতুন মেরুকরণ 2016 থেকে 2021। 2016 সালের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হলো। বাম কংগ্রেস জোটের ভরাডুবি প্রমাণ করে দিয়েছিল যে বাংলার চিরাচরিত বাম বনাম ডান লড়াইয়ের দিন শেষ। কিন্তু এই বিশাল জয়ের ভেতরেই লুকিয়েছিল এক নতুন ও ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণের বীজ। 2016 থেকে 2021 এই 5টি বছর পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে সংঘাতময়, মেরুকৃত এবং রাজনৈতিকভাবে হাই ভোল্টেজ অধ্যায়। এই পর্বে আমরা দেখব কীভাবে বাংলার শান্ত জনপদে পরিচয় রাজনীতির প্রবেশ ঘটল এবং কীভাবে দিল্লির ক্ষমতা বনাম নবান্নের লড়াই পাড়ায় পাড়ায় আদর্শিক যুদ্ধে রূপ নিল। 2016 জয়ের পর তৃণমূলের আধিপত্য যখন তুঙ্গে, ঠিক তখনই রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে বামপন্থীদের সরিয়ে উঠে আসতে শুরু করলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর দীর্ঘদিনের নীরব প্রচার এবং তৃণমূলের শোষণ রাজনীতির অভিযোগকে স্পষ্ট করে বিজেপি গ্রাম বাংলার হিন্দু জনমতের একটি বড় অংশে নিজেদের জায়গা করে নিল, বিশেষ করে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে, যেখানে আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের মধ্যে এক ধরনের বঞ্চনার বোধ কাজ করেছিল। সেখানে পদ্মশিবির দ্রুত শক্তিশালী হলো। 2017 সালের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বাংলার রাস্তায় যে অস্ত্র প্রদর্শন এবং পাল্টাপাল্টে হুঙ্কার দেখা গেল, তা ছিল এক অভূতপূর্ব দৃশ্য। বাঙালি সংস্কৃতির চিরাচরিত বারোয়ারি উৎসব হঠাৎ করেই রাজনৈতিক শক্তি প্রদর্শনের ময়দান হয়ে উঠল। এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল 2018 সালের পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। অভিযোগ উঠল, শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে এবং প্রায় 34% বিনা আসনে প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে। গ্রাম বাংলার সাধারণ মানুষ, যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের মধ্যে এক তীব্র চোরাগুপ্তা ক্ষোভ তৈরি হলো। এই ক্ষোভই বাম ও কংগ্রেসের ঘর কাটা ভোটকে সরাসরি বিজেপির ঝুলিতে ঠেলে দিল। মানুষ ভাবল, তৃণমূলের পেশি শক্তির মোকাবিলা করতে হলে তার চেয়ে বড় কোনো শক্তির আশ্রয় নিতে হবে। আর সেই শূন্যস্থান পূরণ করল নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি। 2019 সালের লোকসভা নির্বাচন ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এক বিরাট ভূমিকম্প। 19-এ হাফ এবং 21-এ সাফ, এই স্লোগান তুলে বাংলার ঝাঁপিয়ে পড়ল বিজেপি। ফলাফল তখন বেরোলো, তখন রাজনৈতিক মহল স্তম্ভিত। 42টি আসনের মধ্যে বিজেপি একাই 18টি আসন দখল করলো এবং তৃণমূল নেমে এলো 22টিতে। বামপন্থীদের ভোট শতাংশ এক অঙ্কে নেমে গেল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গেরীয় ঝড় ধুয়ে গেল। এই জয় বিজেপিকে এক বিশাল আত্মবিশ্বাস দিয়ে দিল যে তারা 2021-এ নবান্ন দখল করতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝলেন, কেবল সরকারি প্রকল্প দিয়ে কাজ হবে না, বাঙালির আবেগ আর আঞ্চলিক अस्मिता জাগিয়ে তুলতে হবে। তিনি স্লোগান তুললেন, জয় বাংলা, এবং বিজেপিকে চিহ্নিত করলেন বহিরাগত দল হিসেবে। 2019 থেকে 2021-এ এই দুটি বছর পশ্চিমবঙ্গ এক অভ্যন্তরীণ কেন্দ্র রাজ্য সংঘাতের সাক্ষী থাকলো। সিএএ এবং এনআরসির ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে দুই মেরুতে বিভক্ত হয়ে গেল। একদিকে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের দাবি, অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার আতঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় নেমে সিএর প্রতিবাদ করলেন, যা তাকে সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ হিন্দুদের কাছে এক বড় রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করল। কেন্দ্রের সিবিআই ও ইডি বনাম রাজ্যের পুলিশের লড়াই তখন পৌঁছে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা এবং তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর মেট্রো চ্যানেলে ধর্না পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে এক নজিরবিহীন অস্থিরতা তৈরি করল। এই উত্তাল পরিস্থিতির মাঝে 2020 সালে এলো এক বিশ্বজুড়ে হানা দেওয়ার করোনা অতিমারি এবং বাংলার উপর বয়ে যাওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ এবং ত্রিপুল চুরির মতো তকমা তৃণমূলের নিচতলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করল। বিজেপির এই জনরোষ পুঁজি করে আর নয় অন্যায় প্রচার শুরু করলো। শুভেন্দু অধিকারীর মতো তৃণমূলের হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদানের শাসক দলের ভেতরে বড় কম্পন ধরিয়ে দিল। মুকুল রায়ের পর শুভেন্দুর দলত্যাগ মমতার জন্য এক বড় ব্যক্তিগত ও রাজনৈতিক ধাক্কা। মনে হচ্ছিল তৃণমূলের তাসের ঘর বুঝি এইবার ভেঙে পড়বে। 2021-এ বিধানসভা নির্বাচন ছিল আক্ষরিক অর্থেই এক যুদ্ধ। একদিকে বিজেপির
বিশাল অর্থবল, কেন্দ্রীয় বাহিনীর দাপট এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার বাংলা সফর। অন্যদিকে এক ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে বসে থাকা এক লড়াকু মমতার এক প্রতিরোধ খেলা হবে, এই একটি ছোট স্লোগান বাংলার অলিতে-গলিতে এক অদ্ভুত উন্মাদনা তৈরি করলো। বিজেপি যখন সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছিলেন, তখন মমতা লড়ছিলেন বাংলার মেয়ে সম্মান রক্ষা লড়াই। ধর্মীয় মেরুকরণ যখন চরমে, তখন মমতা সামনে নিয়ে এলেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি এবং দুয়ারে সরকারের প্রশাসনিক সাফল্য। দশম পর্বের এই সমাপন আমাদের এক ঐতিহাসিক ফলাফলের সামনে নিয়ে যায়। 2011 দোসরা মে যখন গণনার ফল বেরোতে শুরু করলো, তখন দেখা গেল এক সমস্ত এক্সিট পোল এবং রাজনৈতিক পণ্ডিতদের হিসাব উল্টে দিয়ে তৃণমূল কংগ্রেস 211-এর চেয়ে বেশি আসন 2013 পেয়ে ক্ষমতায় ফিরল। বিজেপি 77-এ থমকে গেল এবং বাম কংগ্রেস শূন্য নেমে গেল। এই জয় ছিল মমতার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বিজয়। কিন্তু এই জয়ের পর শুরু হলো এক নতুন পর্যায়ের সংঘাত, ভোট পরবর্তী হিংসা এবং কেন্দ্র রাজ্যের সম্পর্কের আরও তিক্ততা। পরবর্তী পর্বে আমরা দেখব 2021-এর সেই মহাবিজয় এরপর পশ্চিমবঙ্গের রাজনীতিতে কী পরিবর্তন এলো। মমতা কি জাতীয় রাজনীতির মূল মুখ হয়ে উঠলেন, নাকি দুর্নীতির তদন্ত আর কেলেঙ্কারির জালে জড়িয়ে শাসক দল পুনরায় সংকটের মুখে পড়ল? 2026-এর দিকে এগোতে থাকা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক চালচিত্র জানবো আমরা আমাদের সিরিজের একাদশ অধ্যায়ে। বাংলার রাজনীতিতে তখন এক নতুন মেরুকরণ আর ভাঙাগড়ার খেলা চলছে। ইতিহাসের সেই ধুলোমাখা পাতাগুলো থেকে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতির এই যে দীর্ঘ পথ চলা, সেখান থেকে আপনাদের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। যদি এই সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও গভীর ধারণা পেতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের স্বার্থে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য সিরিজের পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে এই সিরিজের আগামী পর্বে, যেখানে আমরা উন্মোচন করব বাংলার ক্ষমতার অলিন্দে আরও কিছু অজানা কাহিনী। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের ইতিহাসকে জানুন। নমস্কার।